দুপুরেই যেন সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে এলো। কলকাতার সংলগ্ন অঞ্চলে মুষলধারে বৃষ্টি সঙ্গে বজ্রপাত আর ঝোড়ো হাওয়া। দুপুর থেকেই শুরু হয়ে গেছে বৃষ্টি আর সেই সঙ্গে ঝোড়ো হাওয়া। দুপুরেই ফের অন্ধকার শহর। কলকাতায় ঝড় বৃষ্টির লাল সতর্কতা। কলকাতা, হাওড়া, হুগলি, ২ পরগনায় ঝড় বৃষ্টি। প্রবল বৃষ্টি। দুপুর না সন্ধে বোঝা দায়। রাস্তায় গাড়ির হেডলাইট জ্বালিয়ে যাতায়াত। কলকাতা, হাওড়া, হুগলি, ২ পরগনায় মুষলধারে বৃষ্টি। সরাসরি কথা বলবো বিশ্বজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে। বিশ্বজিৎ, এই যে ঝড় বৃষ্টি, যেভাবে ঝোড়ো হাওয়া সঙ্গে ঘন ঘন বজ্রপাত, এটা তো ঠিক বর্ষার বৃষ্টি মনে হচ্ছে না। এই বৃষ্টির কি কারণ? একদমই বর্ষার বৃষ্টি, এবং এই বর্ষা বেশ কিছুদিন আগেই ঢুকে গেছে উত্তর এবং দক্ষিণবঙ্গে। যদিও সেই বর্ষার বৃষ্টি সেভাবে আমরা পাচ্ছিলাম না, কিন্তু মাঝে মাঝেই দেখা যাচ্ছে যখনই বৃষ্টি হচ্ছে এক নাগাড়ে বৃষ্টি এবং মুহুর্মুহু বজ্রপাত, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, যেটা থান্ডারস্টর্ম রেইন বলে, এবং লোকালাইজডভাবে এই থান্ডারস্টর্ম রেইন হচ্ছে। এই মুহূর্তে কলকাতা শুধু নয়, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ এই ৫ জেলাতে যেমন লাল সতর্কতা রয়েছে, ঠিক তেমনি বিভিন্ন জেলাতে দক্ষিণবঙ্গের এই জেলাগুলি ছাড়াও নদিয়া এবং হুগলি সহ বিভিন্ন জেলাতে এই মুহূর্তে সতর্কতা জারি রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি যেমন হবে, তেমনি বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টি, হালকা মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির মতো বৃষ্টি হতে পারে। এক নাগাড়ে বৃষ্টি, একটানা বৃষ্টি বেশ কিছুক্ষণ চলবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সতর্কতা রয়েছে আগামী কয়েকদিনও এরকমই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সেই রকমই বার্তা দিয়েছে। আর উত্তরবঙ্গে টানা ভারী বৃষ্টি চলবে, তবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চলবে আরও কিছুক্ষণ। শুধুমাত্র আজকে নয়, বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য। বিশ্বজিৎ, সঙ্গে থাকো। আমরা শুনতেই পাচ্ছি যে কিভাবে বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, এবং কলকাতায় একেবারে দুপুরেই যেন অন্ধকার হয়ে এসেছে, সন্ধ্যে নেমে এসেছে। ঝড় বৃষ্টির লাল সতর্কতা কলকাতায়। শুধু কলকাতাই নয়, হাওড়া, হুগলি, ২ পরগনাতেও প্রবল ঝড় বৃষ্টি সঙ্গে বজ্রপাত, ঝোড়ো হাওয়া। যারা এই মুহূর্তে বাইরে রয়েছেন তারা কংক্রিটের তলায় থাকবেন, কারণ যেভাবে বজ্রপাত হচ্ছে তাতে বিপদের আশঙ্কা থেকেই যায়। গাছের নিচে কেউ দাঁড়াবেন না বা গাড়ি পার্ক করবেন না। এই সতর্কতা নিতেই হবে, কারণ প্রবল বৃষ্টি এবং সেই সঙ্গে বজ্রপাত, ঝোড়ো হাওয়া। কলকাতা এবং সংলগ্ন এলাকায়, হাওড়া, হুগলি, ২ পরগনায় প্রবল ঝড় বৃষ্টি দুপুর থেকে। কলকাতায় ঝড় বৃষ্টির লাল সতর্কতা, এবং এই বৃষ্টি আপাতত চলবে এরকমই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আবারও কথা বলবো, বিশ্বজিৎ রয়েছে সঙ্গে। বিশ্বজিৎ, হাওয়া অফিস কি বলছে? তাহলে এটাই বর্ষার বৃষ্টি এবং এটা এখন চলবে প্রায় প্রতিদিন? একদমই বর্ষা, যেমন উত্তরবঙ্গে বর্ষা এসে গেছে এই জুন মাসের প্রথম সপ্তাহে, দ্বিতীয় সপ্তাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশেই ঢুকে পড়েছিল। তারপর পুরুলিয়াতেও বর্ষা ঢুকে পড়ে, এবং একইভাবে এই বর্ষার যে বৃষ্টি, সেই বৃষ্টি এই মুহূর্তে দক্ষিণবঙ্গ নয়, শুধু উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ রাজ্য জুড়েই বর্ষার বৃষ্টি চলছে বিক্ষিপ্তভাবে। তবে দক্ষিণবঙ্গে বর্ষা আসার পরেও বেশ কিছুদিন উইক মনসুন, অর্থাৎ মনসুন দুর্বল ছিল। সেই মৌসুমি বায়ু দুর্বল থাকার কারণে বর্ষা এলেও আমরা দেখছি যে ঘামে ভিজে যাচ্ছে শরীর। সকাল থেকেই গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি ছিল। তারপর বজ্রগর্ভ মেঘ থেকে এই বজ্র বিদ্যুৎ সহ যে বৃষ্টি, সেই বৃষ্টি শুধুমাত্র কলকাতা নয়, কলকাতা, হাওড়া, হুগলি, ২ পরগনাতে যেমন লাল সতর্কতা, তেমনি পশ্চিম মেদিনীপুর সহ পশ্চিম বর্ধমান এবং নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বা সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের থেকে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা যেমন রয়েছে, ঠিক তেমনি দক্ষিণবঙ্গ ছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। আগামীকাল থেকে উত্তরবঙ্গেও কমলা সতর্কতা থাকবে, এবং উইকেন্ডে লাল সতর্কতা, অর্থাৎ অতি ভারী বৃষ্টি বা দুর্যোগের বৃষ্টি হতে পারে, অত্যন্ত ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও।
একদমই বিশ্বজিৎ, প্রবল বৃষ্টি কলকাতা এবং সংলগ্ন জেলায়, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনায় ঝড় বৃষ্টি শুরু হয়েছে। তুমুল বৃষ্টি, সেই সঙ্গে বজ্রপাত, ঝোড়ো হাওয়া। যারা এই মুহূর্তে বাইরে রয়েছেন তারা অবশ্যই কংক্রিটের ছাদের নিচে দাঁড়াবেন, কারণ মুহুর্মুহু বজ্রপাত হচ্ছে, বিপদ ঘটার আশঙ্কা থেকে যায়। গাড়ির নিচে কেউ গাছের নিচে কেউ গাড়ি পার্ক করবেন না বা দাঁড়াবেন না, কারণ এই ধরনের দুর্ঘটনা কিন্তু প্রায়ই ঘটছে, গাছের ডাল ভেঙে পড়তে পারে। দুপুরেই আজ ফের অন্ধকার হয়ে আসে শহর। প্রবল ঝড় বৃষ্টি, কলকাতায় ঝড় বৃষ্টির লাল সতর্কতা। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনায় প্রবল ঝড় বৃষ্টি, এবং এই ঝড় বৃষ্টি এখন আপাতত চলবে। আর এরই মধ্যে তারাতলায় বিপর্যয়, গোডাউন ভেঙে পড়ে যে বিপর্যয় গতকাল দুপুরে হয়েছে, সেই ঘটনাস্থলে কিন্তু উদ্ধার কাজ চলছে। এই প্রবল বৃষ্টি, তার মধ্যেও উদ্ধার কাজ অব্যাহত। প্রাণপণে প্রাণের খোঁজ চালাচ্ছেন উদ্ধারকারীরা। কি পরিস্থিতি সেখানে, সরাসরি চলে যাব, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, কি কি চ্যালেঞ্জ এই মুহূর্তে ফেস করতে হচ্ছে উদ্ধারকারীদের? তীব্র যে ঝড় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তারপরেও যে একেবারে যে এখানে লক্ষ্য করা যাচ্ছে যে এনডিআরএফ আধিকারিক থেকে শুরু করে যারা এখানে কাজ করছে, সেনাবাহিনী জওয়ান, তারা কিন্তু শেষ মুহূর্তে এখনও সেইভাবে একইভাবে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। এবং যে ভয়াবহ পরিস্থিতি একেবারে বলা চলে, ছবি একবার দেখানোর চেষ্টা করব। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হয়েছে, তার মধ্যেই এনডিআরএফ আধিকারিক থেকে শুরু করে অন্যদিকে লক্ষ্য করা যাচ্ছে যে সেনা জওয়ান, তারা প্রত্যেকে কিন্তু যুদ্ধকালীন তৎপরতার মধ্যে কাজ করছে। তার কারণ মনে করা হচ্ছে এখনও বেশ কয়েকজন সেখানে আটকে রয়েছে, সেগুলো উদ্ধারের ইতিমধ্যেই কাজ চালাচ্ছে। এবং ছবি যদি আমি একবার দূর থেকে দেখাতে বলি, কাছে যাওয়া এই মুহূর্তে সম্ভব নয়, যেহেতু ঝড় বৃষ্টি শুরু হয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। দূর থেকে দেখাতে বলি, এখনও পর্যন্ত যে ক্রেন, সেই ক্রেন লক্ষ্য করা যাচ্ছে, সেনাবাহিনীর জওয়ান তারা সেখানে উপস্থিত রয়েছে এবং তারা সেই যুদ্ধকালীন তৎপরতার মধ্যে সেই উদ্ধার কাজ ইতিমধ্যেই চালাচ্ছে। যে পরিস্থিতি একেবারে তুমি লক্ষ্য করতে পারছো যে তারই মধ্যে একদিকে সেনা জওয়ান, সেনাকর্মী, অন্যদিকে এনডিআরএফ আধিকারিক, তারা প্রত্যেকে একইভাবে কিন্তু এই বৃষ্টির মধ্যেও যুদ্ধকালীন তৎপরতার মধ্যে তারা কাজ করছে। তার কারণ যে বিপর্যয় হয়েছে গোডাউন ভেঙে, বা যে গতকাল রাতভর যে পরিস্থিতি হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে যে তল্লাশি অভিযান করা হয়েছিল, তার পরবর্তীতে এই মুহূর্তে যে বৃষ্টি হচ্ছে, তারপরে একদিকে সেনা জওয়ান, অন্যদিকে এনডিআরএফ আধিকারিক, তারা প্রত্যেকে একইভাবে কিন্তু চেষ্টা করছে যারা এখনও আটকে রয়েছে উদ্ধার করার। এবং ছবি যদি আমি দেখাতে বলি, পাশের যে বিল্ডিংয়ের উপরে আমরা রয়েছি এবং সেখান থেকে ছবি দেখানোর চেষ্টা করছি যে সেনাবাহিনীর জওয়ান যারা কাজ করছে, দুটি ক্রেন রয়েছে এবং সেখান থেকে এই বৃষ্টির মধ্যেও কিন্তু উদ্ধারের যে কাজ, সেই কাজ কিন্তু খামতি রাখেনি। যুদ্ধকালীন তৎপরতার মধ্যে একইভাবে কিন্তু তারা কাজ করে চলেছে এবং যে ভয়াবহ পরিস্থিতির মধ্যে তারা কাজ করছে, কার্যত ঝড় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তারই মধ্যে এনডিআরএফ আধিকারিক, সেনা জওয়ান, বিপর্যয় মোকাবিলার যে সমস্ত টিম যারা কাজ করছে, কুইক রেসপন্স টিম, তারা কাজ করছে এবং এখান থেকে এই মুহূর্তে যারা তাদেরকে উদ্ধার করার শেষ চেষ্টা তারা করে যাচ্ছে এবং ভয়াবহ পরিস্থিতির মধ্যে একইভাবে কিন্তু তারা এই কাজ ইতিমধ্যে চালিয়ে যাচ্ছে। সেই ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের। অনুপ, তুমি আমাদের সঙ্গে থাকো। প্রবল ঝড় বৃষ্টি, আর তার মধ্যেই কিন্তু চলছে প্রাণের খোঁজ। গতকাল দুপুর 12:07 নাগাদ এই বিপর্যয় হয়, ভেঙে পড়ে নির্মীয়মান গোডাউনের ছাদ এবং তারপর থেকেই একযোগে কেন্দ্র রাজ্য সমন্বয়ে উদ্ধার কাজ শুরু হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে, রাতভর চলেছে উদ্ধার কাজ। এখনও প্রাণের খোঁজ চলছে। কেউ আটকে আছেন কিনা তাদেরকে একেবারে বের করে আনা বাইরে এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ উদ্ধারকারীদের কাছে। তার মধ্যেই প্রবল ঝড় বৃষ্টি, কিন্তু উদ্ধার কাজ ব্যাহত হয়নি। এখনও উদ্ধারকারীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যদি কেউ আটকে থাকেন তাদের যাতে সুরক্ষিতভাবে বাইরে বের করে আনা যায়। অনুপ, তোমার কাছে আমরা আসবো, তবে এই মুহূর্তে আরও একটা বড় খবর জানাবো দর্শকদের। মোথাবাড়ির ঘটনায় জালে কংগ্রেস প্রার্থী শায়েম চৌধুরী। মোথাবাড়ি বিধানসভার কংগ্রেস প্রার্থী ছিলেন এই শায়েম চৌধুরী। গতকাল বিকেলে শায়েমকে গ্রেফতার করে এনআইএ। মোথাবাড়ির সেই ঘটনা, এসআইআর চলাকালীন মোথাবাড়িতে বিচারকদের গাড়িতে যে হামলার ঘটনা ঘটে, বিচারকদের গাড়িতে হামলার ঘটনায় অভিযুক্ত এই শায়েম চৌধুরী।
মালদা জেলা পরিষদের সদস্য শায়েম চৌধুরী। মোথাবাড়ির কংগ্রেস প্রার্থী শায়েম চৌধুরী এই ঘটনায় জালে, পুলিশের জালে শায়েম চৌধুরী। কথা বলবো, আমাদের সঙ্গে সেবক রয়েছে। সেবক, কোথা থেকে কিভাবে গ্রেফতার হলেন শায়েম চৌধুরী? দেখো, শায়েম চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এই যে মোথাবাড়িতে এসআইআর বিরোধী আন্দোলন এবং যেখানে বিচারকদের ঘেরাও করে রাখা হয়, বিচারকদের উপরে হামলার ঘটনা ঘটে। এই ঘটনাতেই শায়েম চৌধুরীর নাম জড়ায়। শায়েম চৌধুরী ওরফে বাবু, তিনি কংগ্রেসের নেতা, তিনি মালদা জেলা পরিষদের বর্তমান কংগ্রেস সদস্য, তিনি মোথাবাড়ি কেন্দ্রীয় কংগ্রেসের টিকিটে এবার প্রার্থী হয়েছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তাকে এনআইএ খুঁজছিল। এর আগেও যেদিন এই যে হামলার ঘটনা ঘটে তারপরেও তাকে এক দফা কিন্তু জিজ্ঞাসাবাদ করেছিল এনআইএ। সেই সময় দীর্ঘ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু এরপর দফায় দফায় এনআইএ কিন্তু প্রচুর গ্রেফতার করে এই ঘটনায় এবং এরপরে বিভিন্ন জেরার সূত্রে, বিভিন্ন ধৃত যারা ছিল তাদের জেরার সূত্রে বারবারই এই শায়েম চৌধুরীর নাম উঠে আসে এবং তারপর থেকে শায়েম চৌধুরীর খোঁজ চলছিল। এরপরেই তাকে কলকাতায় গ্রেফতার করা হয়েছে। তাকে এনআইএ এই যে মামলা, যে মামলায় তোমার মোথাবাড়ির বিচারকদের উপর হাঙ্গামা, মোথাবাড়ি বিডিও অফিস রাত পর্যন্ত ঘেরাও করে রাখা, যেখানে বিচারকদের উদ্ধারে গেলে যে কেন্দ্রীয় বাহিনী তাদের উপরেও চড়াও হয়েছিল দুষ্কৃতীরা এবং এই ঘটনায় উস্কানি থেকে শুরু করে এই ঘটনায় নেতৃত্ব দেওয়ারও কিন্তু তাতেও এই যে গোলমাল সংগঠিত করা, সেখানটাতে কিন্তু এই শায়েম চৌধুরী কংগ্রেস নেতা, তার ভূমিকা উঠে আসছে স্ক্যানারে এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে এর আগে তারা জিজ্ঞাসাবাদে এই শায়েম চৌধুরীর নাম জানিয়েছেন, এমনটাই তদন্তকারী সূত্রে দাবি। এই শায়েম চৌধুরী যেদিন বিচারকদের ঘেরাও করে রাখা হয় তার আগের দিনও আরো একবার কিন্তু বিডিও অফিসে সামনে ধর্ণা আন্দোলন শুরু করেছিলেন। এসআইআর ইস্যুতেই আন্দোলন শুরু হয়েছিল। আমরা জানি সেই সময় কয়েকদিন ধরে এই মোথাবাড়ি বিডিও অফিসে গিয়ে কিন্তু এসআইআর এর যেসব আবেদন জমা পড়েছিল সেই আবেদনগুলি বাছাই এর কাজ করছিলেন, আবেদনগুলির যৌক্তিকতা খতিয়ে দেখছিলেন বিচারকরা। সেই সময়ও কিন্তু অর্থাৎ যেদিন গোলমাল হয় তার আগের দিনও দেখা গিয়েছিল এই শায়েম চৌধুরী তিনি কংগ্রেসের পতাকা নিয়ে, কংগ্রেসের নেতা কর্মীদের সঙ্গে নিয়ে এই বিডিও অফিসে বসে পড়েছিলেন এবং বিডিও অফিসে দীর্ঘক্ষণ ধর্ণা আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। অর্থাৎ বিচারকদের উপর এই যে হামলার ঘটনা তার আগে থেকেই তার কিন্তু সলতে পাকানো শুরু হয়। তার যে ইন্ধন সেটা কিন্তু আগের থেকেই তৈরি হয়েছিল, এর পিছনে পরিকল্পনা রয়েছে এমনটা তদন্তকারীরা বলছেন। ঘটনার তদন্তে নেমে যে পরিকল্পনা উঠে আসছে সেখানে আমরা এর আগে যেমন দেখেছি মোফাজ্জলুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে, আরো বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, মিনের প্রার্থী গ্রেপ্তার হয়েছেন, আইএসএফ এর অনেক প্রার্থীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এরপর কিন্তু বারবারই তদন্তে উঠে আসছিল এই শায়েম চৌধুরীর নাম। এই শায়েম চৌধুরী, যেটা বলছিলাম, এখনো এই মুহূর্তে মালদা জেলা পরিষদের তিনি কংগ্রেসের নির্বাচিত সদস্য, তিনি কংগ্রেসের টিকিটে মোথাবাড়িতে প্রার্থী হয়েছিলেন। তাকে গ্রেপ্তারের ঘটনাটা কিন্তু হইচই পড়েছে মালদার রাজনীতিতে, কারণ এই শায়েম চৌধুরী কিন্তু এলাকায় যথেষ্ট প্রভাবশালী, দাপুটে পরিচিত নাম মালদার রাজনীতিতে। এই শায়েম চৌধুরী কিন্তু এনআইএ তাকে গতিবিধি নজর রাখছিল এবং পুরো যে ঘটনা, পুরো পরিকল্পনা এই হামলা, এটা বারবারই বলা হচ্ছিল পূর্ব পরিকল্পিত, পরিকল্পনা করে বিচারকদের আটকে রাখা এবং তাদের উপর হামলা, একটা ভয় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করা, যাতে এসআইআর ইস্যুতে সেখানে কিন্তু অনেকেই যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টটাকে নিজেদের অনুকূলে আনা যায় ভোটের ময়দানে। এই জন্যই কিন্তু এই ধরনের উস্কানি মূলক একটা অবস্থান নেওয়া হয়েছিল। সেক্ষেত্রে উঠে আসছে কংগ্রেস প্রার্থীর নাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা এবং এনআইএ তদন্তে বারবার যে নাম উঠে আসছিল তারপরে তাকে গ্রেফতার করা হলো। ধন্যবাদ সেবক। মোথাবাড়ির ঘটনায় জালে কংগ্রেস প্রার্থী শায়েম চৌধুরী। মোথাবাড়ি বিধানসভার কংগ্রেস প্রার্থী ছিলেন এই শায়েম চৌধুরী। গতকাল বিকেলে শায়েমকে গ্রেফতার করে এনআইএ। আপনাদের মনে আছে নিশ্চয়ই, এসআইআর যখন চলছিল সেই সময় মোথাবাড়িতে এসআইআর এর কাজে এসেছিলেন বিচারকরা এবং সেই সময় তাদের গাড়িতে হামলার ঘটনা ঘটে। বিচারকদের গাড়িতে হামলায় অভিযুক্ত শায়েম চৌধুরী। To register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone.
High Court, take care of my children. Take care of my children if something happens to me. আর বিচারকদের গাড়িতে হামলার এই ঘটনাতেই অভিযুক্ত শায়েম চৌধুরী, মালদা জেলা পরিষদের সদস্য এই শায়েম চৌধুরী এবার গ্রেফতার। আবার একটু তারাতলার দিকে নজর রাখা যাক। তারাতলায় গোডাউন বিপর্যয়ে কলকাতা পুরসভায় দুর্নীতির কালি। বিধানসভায় আজ বিবৃতি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তৃণমূলকে একেবারে তুলোধনা করেছেন মুখ্যমন্ত্রী। বিপর্যয়ে আজ বিধানসভায় বিবৃতি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তৃণমূলকে একেবারে তুলোধনা করেছেন মুখ্যমন্ত্রী। বলেছেন সিটি অফ জয়কে মৃত্যুপুরীতে পরিণত করেছে। আমরা কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামাস্ট্রিট সবাই জানে। আর এই কালী বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে, আর এখান থেকে টাকাটা তুলে ওখানে পাঠায়। আমরা সব জানি, সব বের করেছি, আমরা এফআইআর হয়েছে, আরো ব্যবস্থা নিচ্ছি। কে এই কালী যার কথা বলছেন মুখ্যমন্ত্রী? কথা বলবে আবির রয়েছে আমার সঙ্গে। আবির, অভিযোগ উঠেছে বিভিন্ন সময় যে ফিরহাদ হাকিমের কাছে কোনো অভিযোগ জানাতে গেলে এই কালীর দরজা পার করে যেতে হতো, এতটাই নাকি প্রভাবশালী। কে এই কালী, কি জানা যাচ্ছে? দেখো, শুধুমাত্র অভিযোগ জানানোর জন্য নয়, মেয়র থাকাকালীন ফিরহাদ হাকিমের ঘরে কে কখন প্রবেশ করবেন তার গোটা বিষয়টাই কার্যত তার হাতেই থাকতো, তার নিয়ন্ত্রণে থাকতো। এবং কলকাতা পুরসভার অন্দরে কানপাত্রে শোনা যায় যে এই কালীর ক্ষমতা এতটাই বেশি ছিল যে কালীচরণ বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিতেন কোন প্রকল্পের বিষয়ে বা কেউ কোনো ধরনের সাহায্য চাইতে আসছেন কিনা, সেই সাহায্য কিভাবে করা হবে, কিভাবে কাজ এগোবে, এই যাবতীয় বিষয়কে নিয়ন্ত্রণ করা। এবং এই কালীর বিরুদ্ধে অভিযোগটাই প্রথম না, এই কালীর বিরুদ্ধে অভিযোগের আগেও উঠেছে। 26শে সেপ্টেম্বর 2024 সালে অয়ন ঘোষাল বলে একজন, তিনি কালীর বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করেছিলেন কলকাতা সেক্টরিয়াল সরণি থানাতে। এবং সেই সময় বলা হয়েছিল যে তিনি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তিনি নাম ভাঙিয়ে তোলাবাজি এবং আর্থিক দুর্নীতির অভিযোগ করছেন। এবং যে সময় ঘটনাটি ঘটে ঠিক তার পরের তিনি ফিরহাদ হাকিম বিধানসভাতে তিনি উল্লেখ করেছিলেন যে আমি তো ব্যাপারে কিছু জানি না, সংবাদ মাধ্যমে এই নিয়ে কি আলোচনা চলছে আমি সেটা জানতে পেরেছি। যদি এমন কোনো অভিযোগ থাকে তাহলে আমাকেই বলতে পারতো, আমি বিভাগীয় তদন্তের ব্যবস্থা করতাম। এখন একটা মানুষের নামে যদি এমন কোনো অভিযোগ আসে যার ভিত্তি নেই, তাকে আমি কি করে সরাবো? এই অভিযোগের কথা আমি আগে কোনোদিন শুনিনি। ফলে কোথাও গিয়ে কালী তিনি একটা প্রশ্রয় পেতেন এবং অনেকেই বলেন যে সেই প্রশ্রয়ে কালী এতটাই ক্ষমতাবান পুরসভার অভ্যন্তরে হয়ে উঠেছিলেন যে কার্যত তিনি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিলেন। এবং এই তারাতলার ঘটনার পর কলকাতা পুরসভার ভূমিকা নিয়ে, বিশেষ করে যে বিভিন্ন যে নকশা পাশ করানো হয়, যে অনুমতি দেওয়া হয়, তার যে ভূমিকা যথাযথভাবে করার পরেই মানে কলকাতা পুরসভা করেছিল কিনা সেই সংক্রান্ত বিষয় যখন অভিযোগ উঠতে শুরু করেছে, তারই প্রেক্ষিত ধরে আজকে বিধানসভার অভ্যন্তরে তারাতলা নিয়ে বিবৃতি দিতে গিয়ে শুভেন্দু অধিকারী এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের নাম তিনি সামনে নিয়ে এসেছেন। ধন্যবাদ আবি। কালীচরণ বন্দ্যোপাধ্যায়, পুরসভায় দুর্নীতির কালী, প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের পিএ এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়। কত দাপট ছিল বলুন তো এর? জানবো। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে, আমার সহকর্মী। বিশ্বজিৎ, তুমি দীর্ঘদিন ধরে পুরসভার খবর সংগ্রহ করছো, এই কালীচরণের কতটা দাপট ছিল পুরসভায়? দেখো, কলকাতা পুরসভায় কালীচরণের সম্পর্ক 2010 সালে তিনি চিফ ম্যানেজার পদে ছিলেন সোশ্যাল সেক্টরে, এবং সেখান থেকে এর আগে যখন মেয়র পরিষদ ছিলেন ফিরহাদ হাকিম, মেয়র পরিষদ রোড, সেই সময়ও তার আত্মসহায়কের ভূমিকায় ছিলেন এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই 2018 সালে যখন আবার মেয়র হিসেবে আসেন শোভন চট্টোপাধ্যায়ের পর ফিরহাদ হাকিম, তখন তার আত্মসহায়ক তো বটেই এবং তার ওএসডি অর্থাৎ অফিসার অন স্পেশাল ডিউটি হিসেবে তার নিযুক্তি হয়, অর্থাৎ সোশ্যাল সেক্টরের পাশাপাশি তার ওএসডি হিসেবে তিনি কাজ করেন। স্বাভাবিকভাবে যখন তিনি ওএসডি এবং আত্মসহায়ক
ফিরহাদ হাকিমের, যেরকম আবির বলছিলেন যে এই যে অর্থাৎ কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে না জানিয়ে মেয়র ফিরহাদ হাকিমের কাছে পৌঁছানো যেত না, এটা যেমন একটা দিক ছিল যে সাধারণ মানুষ থেকে শুরু করে যে কোনো আধিকারিকের ক্ষেত্রে যেমন এটা প্রযোজ্য, তেমনি কলকাতা পুরসভার বিভিন্ন যে বিভাগ ছিল সেই বিভাগের কাজকর্ম কার্যত নিয়ন্ত্রণ হতো এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমেই। বিভিন্ন ডিপার্টমেন্ট যেমন নিকাশি থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন ডিপার্টমেন্ট এবং বিশেষ করে বিল্ডিং, যেহেতু বিল্ডিং এ নানা ধরনের প্ল্যান পাস থেকে শুরু করে সিসি থেকে শুরু করে রেগুলারাইজেশন একটা বড় আর্থিক লেনদেনের বিষয় ছিল। এছাড়াও বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন প্রজেক্ট থেকে শুরু করে বিভিন্ন বিল পাস সব ক্ষেত্রেই এই কালীর অমোঘ আশীর্বাদ না থাকতে সেই কাজ হতো না বলেই পুরসভায় চর্চা। স্বাভাবিকভাবেই এই ডিপার্টমেন্ট যেমন কলকাতা পুরসভার হেডকোয়ার্টারে বিভিন্ন ডিপার্টমেন্ট নয়, পাশাপাশি 1 থেকে 16 নম্বর বড়র যে রয়েছে সেই বড়র যে প্রশাসনিক ভবন তার কার্যক্রমেও এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের যে প্রভাব সেটা ছিল, অর্থাৎ তার প্রভাব সুদূর প্রসারী ছিল। শুধুমাত্র কলকাতা পুরসভার যে হেডকোয়ার্টারে সীমাবদ্ধ ছিল না, একেবারে বড়তে তার এই প্রভাব কার্যকরী ছিল। সব মিলিয়ে যে কালীচরণ বন্দ্যোপাধ্যায় কার্যত ডিফ্যাক্টো মেয়র হিসেবে কাজ করতেন এমনটাই বিভিন্ন আধিকারিকরা বলতেন, এবং কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে এড়িয়ে কোনো ফাইল যে পাস হবে এটা কোনোদিন সম্ভব ছিল না এই পুরসভায়, অন্তত ফিরহাদ হাকিমের রেজিমে। সঙ্গে থাকো বিশ্বজিৎ। শুধু এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়ই নয়, মুখ্যমন্ত্রীর নিশানায় প্রাক্তন মেয়র। ফল্টি প্ল্যানে সই ছিল ফিরহাদ হাকিমের। প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের সই ছিল ফল্টি প্ল্যানে। বিধানসভায় তারাতলা নিয়ে বিবৃতিতে ফিরহাদকে এক হাত মুখ্যমন্ত্রীর। এই বিল্ডিং প্ল্যানটা জানুয়ারি মাসের 17 তারিখ 26-এ আপনারা দিয়েছেন, সব বের করেছি আমরা। এ আপনাদের পাপের ফল। সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে মৃত্যুপুরীতে আপনারা পরিণত করেছেন। একাধিক ইনসিডেন্ট, গার্ডেন রিচ থেকে শুরু করে শিক্ষা নেননি, সংশোধন করেননি। আমরা এটা নিয়ে রাজনীতি করবো না, কিন্তু কি করেছেন আপনারা? একটাকেও তো ছাড়ার কোনো সিন নেই। আপনার প্রাক্তন মেয়রের সই আছে এতে। এইটা দেখুন, মাননীয় ফিরহাদ হাকিমের সই। দেখুন আপনারা কিভাবে স্ট্রাকচারে ডিফেক্ট থাকা অবস্থায় ফল্টি প্ল্যান অ্যাপ্রুভ করেছেন। এরকম কত কাণ্ড করে রেখেছেন তার ঠিক নেই। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে, কথা বলবো। বিশ্বজিৎ, অর্থাৎ কার্যত মৃত্যু পরোয়ানায় সই করেছিলেন প্রাক্তন মেয়র। একদমই। আমরা দেখেছি যে কলকাতা পুরসভায় নানান সময়ে যে বিপর্যয়, তার মধ্যে অন্যতম বিল্ডিং বিপর্যয় যদি বলা যায়, সেই বিল্ডিং বিপর্যয় গার্ডেন রিচের ঘটনা 2024 সালে। সেই ঘটনা সকলের মনে আছে। সেই ঘটনায় যে মৃত্যুর সারি পরপর আমরা দেখেছিলাম, সেখানেও কলকাতা পুরসভা তৎপর হয়ে নানান সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এরপর থেকে ফিরহাদ হাকিম বলেছিলেন এরপর থেকে বিভিন্ন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তারা তদারকি করবেন কোথাও বেআইনি নির্মাণ হচ্ছে কিনা। বাঘাযতীনে যে বাড়ি হেলে গিয়েছিল তাকে সোজা করতে গিয়ে পড়ে যায়, সেই ক্ষেত্রেও এই প্রশ্ন ওঠে যে তাহলে গার্ডেন রিচের পর এই যে নজরদারি, সেই নজরদারি কোথায়? আবারও তারাতলার ক্ষেত্রেও সেই একই প্রসঙ্গ, অর্থাৎ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের মাধ্যমে নিচু তলায় যে ওয়ার্ড ভিত্তিক ওয়ার্ডে বিভিন্ন গলিতে যে নির্মাণ কাজ হচ্ছে কিনা, অবৈধভাবে সেটা হচ্ছে কিনা, সেই পুরসভার প্ল্যান মাফিক হচ্ছে কিনা। পুরসভার প্ল্যান নিতে গেলে যেমন একজন এলবিএস এর যে প্ল্যান সেটা লাগে, বড় বড় বিল্ডিং এর ক্ষেত্রে জিও ট্যাগিং করে সেটাকে আর্কিটেক্ট বা স্ট্রাকচারাল একদমই, এবং এই পুরো ব্যাপারটাই অনেকটা সময় সাপেক্ষ। সেখানে যদি আমরা তারাতলার ঘটনাই দেখি, সেপ্টেম্বর মাসে 2025-এর আবেদন করা হয়েছিল আর সেই প্ল্যান পাস হয়ে গেল জানুয়ারি মাসে, মাত্র 3-4 মাসে। আর এখানে অভিযোগ ফিরহাদ হাকিমের সই রয়েছে এরকম একটা ফল্টি প্ল্যানে। কি বলছেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, শুনবো। প্ল্যান আমার কাছে আসারও কথা না। আমি জানি না উনি কি বিষয়ে বলেছেন। জেনারেল প্ল্যান স্যাংশনের কর্পোরেশনের বিল্ডিং ডিপার্টমেন্ট, আমাদের কমিশনার হয়ে ওটা অ্যাপ্রুভালের জন্য আমার কাছে এমবিসিটা আছে। ওটা শুধু ফর্মালিটিজ একটা। এমবিসিতে টেকনিক্যাল পার্সনরা থাকে,
এবং আমার ওটার মধ্যে কোনো এখতিয়ারও নেই। কোনো প্ল্যান স্যাংশনের ক্ষেত্রে এক্স মেয়রের কোনো মানে এখতিয়ার নেই, বা কোনটা ইলিগাল হলো কোনটা হলো না সেটা দেখারও এখতিয়ার আমার নেই। এটা কর্পোরেশনের রুলস। তারাতলায় বিপর্যয়ের জেরে সতর্ক রাজ্য সরকার। কলকাতা এবং শহরতলি এলাকায় আগামী 4 সপ্তাহ সব নির্মাণ কাজ বন্ধ। বিল্ডিং প্ল্যানে ফের অডিট হবে, আর গাফিলতি ধরা পড়লে কড়া অ্যাকশনের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। কথা বলবে আবিরের সঙ্গে। আবির, এর আগেই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কলকাতায় এই মুহূর্তে কলকাতা পুরসভা এলাকার 144টা ওয়ার্ডেই যত কনস্ট্রাকশনের কাজ হচ্ছে সব বন্ধ থাকবে। এবার সেই সঙ্গে আরো রাজারহাট, নিউ টাউন সহ আরো সংলগ্ন এলাকার কাজ বন্ধ। প্রথমত তিনি বিধানসভাতে তিনি আজকে তৃণমূল কংগ্রেসকে বিঁধেছেন এবং সেখানে তিনি উল্লেখ করেন যে সব জায়গায় টাকা নিতে নিতে সিটি অফ জয়কে মৃত্যুপুরীতে পরিণত করা হয়েছে এবং এটা তৃণমূলের পাপের ফল। এবং এদিনকে তিনি উল্লেখ করেছেন যে ভেঙে পড়া যে গুদাম বা যে ওয়্যারহাউস তৈরি করা হচ্ছিল তার যে নকশা, সেখানে ফিরহাদ হাকিমের সই আছে বলে তিনি মন্তব্য করে জানিয়েছেন যে কাউকে ছাড়া হবে না। এবং আগামী দিনে যে সমস্ত যেহেতু বলা হচ্ছে যে নকশার ক্ষেত্রে বদল হচ্ছে, নকশা যথাযথ হচ্ছে না, সেজন্য সোনারপুর, মহেশতলা, রাজারহাট, পূজালি, অজবজ এই সমস্ত জায়গাতে আগামী 4 সপ্তাহ সমস্ত নির্মাণ কাজ বন্ধ রাখা হচ্ছে এবং সব অডিট রিপোর্ট হওয়ার পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ইতিমধ্যেই সিনিয়র যারা আইএস অফিসার তাদেরকে এই কমিটির মধ্যে যেমন রাখা হয়েছে, পাশাপাশি IIT খড়গপুর, অন্যদিকে হচ্ছে PWD চিফ ইঞ্জিনিয়ার, লাইট, ইটকনের মতো যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা সংস্থা রয়েছে তাদেরকেও এর মধ্যে রাখা হয়েছে। আসলে রাজ্য সরকার দেখে নিতে চাইছে যে স্ট্রাকচারের ডিফেক্ট থাকা অবস্থায় ফল্টি প্ল্যান অ্যাপ্রুভ হয়েছে কিনা, কোনো ফল্টি ডিজাইন রয়েছে কিনা এবং তার জেরে কোনো ধরনের সমস্যা তৈরি হচ্ছে কিনা। আগামী যাতে কলকাতা শহর এবং কলকাতা শহরতলিতে এই ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে সে ব্যাপারে সম্পূর্ণভাবে নিশ্চিত হওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে এই অডিট কমিটি তৈরি করা হচ্ছে। ধন্যবাদ। আমরা 4 সপ্তাহ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, রাজারহাট, নিউ টাউন, মহেশতলা, বজবজ, পূজালি, বিষ্ণুপুর গ্রামীণ এলাকা, সাউথ 24, সোনারপুর, বারুইপুর পুর এলাকায় সমস্ত নির্মীয়মান কাজ জরুরি পরিষেবা ছাড়া আমরা বন্ধ রাখলাম। সমস্ত স্যাংশন প্ল্যান অডিট হবে। এই অডিট করার জন্য কমিটি তৈরি করে দেওয়া হচ্ছে। এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস অর্থের বিনিময়ে, কাটমানির বিনিময়ে কলকাতাকে মৃত্যুপুরীতে পরিণত করা তৃণমূল কংগ্রেস তার সমস্ত বিল্ডিং প্ল্যান এবং আন্ডার কনস্ট্রাকশন আমরা অডিট করাবো। যতক্ষণ না অডিট সার্টিফিকেট হচ্ছে কোন বিল্ডিং এ আমরা হাত দিতে দেব না। তারপরে তো প্রপার্টি অ্যাটাচমেন্ট করে আদায় করব, শুধু জেল খাটানো নয়। অপেক্ষা করুন, একদম জিরো টলারেন্স, 1 ইঞ্চিও টলারেন্স আমরা করব না।